আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা অষ্টম অধ্যায়ের অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। কি বলছে দেখো তো, ডায়ালাইসিস কি এটা জিজ্ঞেস করছে। এখন আমরা জানি ডায়ালাইসিস হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কৃত্রিম উপায়ে আমরা রক্ত পরিষ্কার করতে পারি। যেমন কিডনি কি করে, কিডনি হচ্ছে আমাদের রক্ত পরিশোধনের কাজটা করে, রক্ত থেকে বর্জ্য পদার্থগুলো আলাদা করে ওইটা মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়, এটা হচ্ছে কিডনির কাজ। তাহলে এখন কিডনি মনে করো তোমার বিকল হয়ে গেল। এই যে বৃক্ক সম্পূর্ণ যদি অকেজো হয়ে যায় বা বিকল হয়ে যায়, বিকল হয় কি জন্য, অতিরিক্ত পানি পান করলে কিন্তু কিডনি বিকল হয়ে যায়। এটা বিকল হয়ে যাওয়ার পরে বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম হচ্ছে ডায়ালাইসিস। কিডনি নষ্ট হয়ে গেছে, এখন তুমি কৃত্রিমভাবে কিডনিটাকে, মানে কিডনির কাজটা তো এখন তোমার করার লাগবে, কারণ হচ্ছে রক্ত যদি পরিষ্কার না করো সেক্ষেত্রে তো শরীরে অনেক ক্ষতি হয়ে যাবে। এখন এই কাজটা আমরা কৃত্রিম উপায়ে করব। কিডনি বিকল হয়ে গেলে রক্তের বর্জ্য দ্রব্যাদি, শরীরের ক্ষতিকারক বর্জ্য পদার্থ অপসারণ করতে ডায়ালাইসিস ব্যবহার করা হয়। এখন এই যে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধিত করা হয়। এভাবে পড়ে পড়ে বললে তুমি কখনোই বুঝবা না, আমি প্রসেসটা তোমাকে একটু এঁকে দেখাই। চলো আমরা এখন এই যে ডায়ালাইসিস এই প্রসেসটা একটু আঁকি। কীরকম হয় দেখো তো। সবার প্রথমে তোমার কিডনি মনে করো নষ্ট হয়ে গেছে। এখন তোমার হাতের যে শিরার ধমনীগুলো আছে ওগুলা থেকে আমরা হচ্ছে শিরা দিয়ে রক্তগুলা বের করব। এই যে ছোট্ট এই যন্ত্রটা, এই যন্ত্রটা কি করবে, তোমার হাতের ভিতর থেকে আস্তে আস্তে করে টেনে টেনে সবগুলা রক্তকে বাইরে নিয়ে আসবে। বাইরে নিয়ে আসতেছে কেমন, এবার এটাকে আমি একটা মেশিনের ভিতরে প্রবেশ করাবো। যে মেশিনের ভিতর এরকম করে নালীগুলা আছে, নালী দিয়ে যাইতে যাইতে আবার এসে তোমার দেহে আমি প্রবেশ করাই দিলাম, এখান দিয়ে বের হইলো, এটা দিয়ে প্রবেশ করে গেল। এখন এই যে দেখো মেশিনটা, এটা হচ্ছে আমাদের ডায়ালাইসিস মেশিন। কেমন, এই যে নালীগুলা দিয়ে রক্তটা যাচ্ছে, এই নালীগুলা হচ্ছে বৈষম্য ভেদ্য জিনিসপাতি হচ্ছে আসা যাওয়া করতে পারে। এইখানে আমি এখন প্রয়োজনীয় কিছু উপাদান নিব। হ্যাঁ হ্যাঁ, তো বাজে হয়েছে। এইখানে হচ্ছে আমি প্রয়োজনীয় কিছু উপাদান নিব। কি কি আছে মনে করো, গ্লুকোজ, খনিজ লবণ, এগুলো তোমার রক্তে পাঠাইতে হবে, দরকারি উপাদান, এগুলো আমি এখানে ভিতর নিলাম। এবার রক্তগুলো আসতেছে কিরকম রক্ত, দূষিত রক্ত। দূষিত রক্তগুলা এই নালীটার ভিতর দিয়ে যাচ্ছে, এভাবে যাচ্ছে। এখান থেকে ও কি করবে, এই উপাদানগুলোকে টেনে নিয়ে নিবে। তাহলে এখানে এখন গ্লুকোজ, খনিজ লবণ, প্রয়োজনীয় উপাদানগুলো আছে। এই প্রয়োজনীয় উপাদানগুলা রক্তে দিতে হবে। তাহলে আমরা রক্তের ভিতর এগুলা প্রবেশ করাই দিলাম, এই যে এখান দিয়ে প্রবেশ করবে। রক্তটা এখান দিয়ে যাচ্ছে যাচ্ছে, প্রয়োজনীয় উপাদান প্রবেশ করলো, আবার যাচ্ছে, এখান দিয়ে প্রয়োজনীয় উপাদান প্রবেশ করলো। রক্ত থেকে এখন আমাদের বর্জ্য পদার্থগুলো আলাদা করতে হবে। এখানে বর্জ্য পদার্থগুলো এই দিক দিয়ে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যে এখান দিয়ে পড়ে যায়। এখন এটাকে আল্লাহ মাটিতে পড়বে, একটা কোটটা দিয়ে দিই। এখানে আমি বর্জ্য পদার্থগুলো আলাদা করলাম। আর এই দিক দিয়ে রক্তটা যখন চলতেছে, দেখো চলে যাচ্ছে যাচ্ছে, এমন সময় এইখানে যখন চলে আসে, এই জায়গাটায় যখন চলে আসে, তখন কি হয়, সব প্রয়োজনীয় উপাদান রক্তে চলে আসে, সব বর্জ্য পদার্থ এখান দিয়ে হচ্ছে বের হয়ে যায়। এইখানে রক্তগুলা তাহলে একদম ক্লিয়ার না, পরিষ্কার রক্ত। এবার এই পরিষ্কার রক্তগুলা তুমি দেহে প্রবেশ করায় নাও। তাহলে এই কাজটা কার ছিল, এই কাজটা ছিল হচ্ছে কিডনির। কিডনি কি করতেছিল, আমাদের দূষিত পদার্থ হচ্ছে ছেঁকে আলাদা করতেছিল। এখন এই জায়গাটায় এই কাজটাই হয়েছে, দেখো দূষিত পদার্থ ছেঁকে আলাদা করে ফেললাম, প্রয়োজনীয় উপাদান দিয়ে রক্তটা আবার দেহে ফেরত পাঠাই দিলাম। এটা হচ্ছে ডায়ালাইসিস। এই পদ্ধতিটা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল আর হচ্ছে অনেক ঝামেলার। কিডনি রোগ কিন্তু অনেক ঝামেলার। কি হয় জানো, এইখানে তোমার প্রতি সপ্তাহে সপ্তাহে বা প্রতি মাসে যায় হচ্ছে ডাক্তার কাছে যায়, অনেক সময় লাগায় এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়। তাহলে এটা তোমার একটা জটিল সমস্যা না। এই জিনিসটাই হচ্ছে তোমার ডায়ালাইসিস। তাহলে ডায়ালাইসিস কি বুঝতে পারছি, ওই প্রক্রিয়াটা আমি তোমাকে যা মুখে বললাম ওই কথাগুলোই হচ্ছে এখানে লিখবা। তাহলে এখানে আমরা ডায়ালাইসিস কথাটা বুঝতে পারলাম। এরপরে চলো পরের প্রশ্নটা কি বলছে আমাদের, মালপিজিয়ান অঙ্গ কাকে বলে। বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থিত গোলাকার থলে আকৃতির অংশকে রেনাল কর্পাসল বা মালপিজিয়ান অঙ্গ বলে। বুঝতে পারছো কিছু, এই লাইনটা পড়ে কি কিছু বুঝতে পারছো? আমি তোমাকে বুঝাই বলি। বৃক্কের কর্টেক্স অঞ্চলে, এখন কর্টেক্স অঞ্চল আবার কোনটা, বৃক্কের কর্টেক্স অঞ্চল কোনটা, ওইখানে আবার গোলাকার থলে আকৃতির অংশকে রেনাল মালপিজিয়ান বডি অথবা রেনাল কর্পাসল বলে। এখন চলো আগে কর্টেক্স অঞ্চলটা চিনি।
এই যে দেখো একটা কিডনি, কেমন শিমের বিচির মতো দেখতে, এটা হচ্ছে একটা কিডনি। এই কিডনিটাকে এখন আমি লম্বচ্ছেদ করে ফেলবো, এই কিডনিটাকে এখন আমি লম্বচ্ছেদ করে ফেলবো। চলো, লম্বচ্ছেদ করলে ওর ভিতরে এরকম পিরামিড দেখা যায়। এই যে দেখো পিরামিড পিরামিড পিরামিড, এরকম পিরামিডের মতো অংশ দেখা যায়, কেমন। এই পিরামিড অংশ বাদে ক্যাপসুল পর্যন্ত, বৃক্কের আবরণকে ক্যাপসুল বলে, এই দেখো ক্যাপসুল, হ্যাঁ, এইখান থেকে পিরামিডের শেষ থেকে ক্যাপসুল পর্যন্ত অংশকে বলে হচ্ছে তোমার কর্টেক্স অঞ্চল। চিনলাম কর্টেক্স অঞ্চলটুকু। এরপরে আসো গোলাকার থলে আকৃতির অংশ। এবার এখানে আবার গোলাকার থলে আকৃতির অংশ কই পাবো? চলো এটা একটু আমরা বড় করে আঁকি, গোলাকার থলে আকৃতির অংশ আঁকি। চলো এইখানে দেখো একটা ছাকনি আঁকি প্রথমে। এটা একটা ছাকনি, এটার ভিতরে এরকম একটা বাটির মতো অংশ, বাটিটা ওই ইয়াটাকে হচ্ছে তোমার ধরে রাখছে। দেখো এই যে ছাকনিটাকে বাটিটা ধরে রাখছে মনে হচ্ছে না? এবার এখান থেকে তোমার নালি তৈরি হবে। এই দিক দিয়ে রক্ত প্রবেশ করলো, এদিক দিয়ে দূষিত রক্ত প্রবেশ করলো, এদিক দিয়ে পরিষ্কার রক্ত বের হয়ে যাবে। এই যে তোমার বাটির মতো গোলাকার অংশ যে বলছে, এই গোলাকার অংশ, এই যে এতটুকু, এতটুকু হচ্ছে আমাদের মালপিজিয়ান অঙ্গ বা রেনাল কর্পাসল। এবার তুমি বলো কি জিনিস আঁকলাম, কি জিনিস বুঝাইলাম, কিছুই তো বুঝলাম না ম্যাডাম। আর একটু বুঝাই দেখো, এখান দিয়ে আমি পুরা চিত্রটা আগে কমপ্লিট করি, কেমন। এই পুরা চিত্রটা হচ্ছে আমার একটা নেফ্রনের চিত্র। নেফ্রন কি ম্যাডাম? নেফ্রন হচ্ছে বৃক্কের একক। বৃক্ক কি কাজ করে? এই যে সিমের বিচির মতো এই অংশটা, ও কি কাজ করে? ও কি শুধু বিক্রি করে আইফোন কেনার জন্য? না তো, ও তো আমাদের মূত্র তৈরি করে। তাহলে ও মূত্র তৈরি করবে। এই যে মূত্র তৈরি করা যে কিডনির কাজ, কিডনির একক হচ্ছে এই যে নেফ্রন, কিডনির একক হচ্ছে নেফ্রন। তাহলে ও কি করবে? ও মূত্র তৈরি করবে। তাহলে এইখানে তোমার ছাকনির মতো করে রক্তটা ছাকে, ছাকার পরে বিশুদ্ধ রক্ত এখান দিয়ে বের হয়ে যায়। ছাকনি কি করে? এখানে ছেকে ময়লাগুলো রয়ে যায় আর বিশুদ্ধ রক্ত বের হয়ে যায় না? এই যে ছাকনিতে আসলো ময়লা রক্ত, ছাকলো, পরিষ্কার রক্ত বের হয়ে গেল, কেমন। এরো চিহ্ন এদিকে প্রবেশ করতেছে, এদিক দিয়ে হচ্ছে বের হচ্ছে। এখন ছাকার পরে যে ময়লাগুলো তুমি পাইলা, ওই ময়লাগুলা অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে এইখানে পাঠায় দেয়। এই যে বাটির মতো অংশটা, কাটোরা যেটা বলছি, ওইখানে পাঠায় দিল। এরপরে হচ্ছে তোমার প্রসেস হয়ে হয়ে এখান দিয়ে মূত্র তৈরি হবে। এই যে অংশটা, এই যে অংশটা, গোলাকার অংশটা, এটাই হচ্ছে তোমার মালপিজিয়ান বডি বা রেনাল কর্পাসল। এবার এখানে পড়ো, এবার বুঝতে পারবা। কর্টেক্স চিনলাম, গোলাকার থলে আকৃতির অংশকে রেনাল কর্পাসল বা মালপিজিয়ান অঙ্গ বলে। বুঝলাম, কারণ চিত্রতে আমি তোমাকে এখন দেখাইছি, এখন কিন্তু একটু ভিজুয়ালাইজ করতে সহজ হবে, এখন কিন্তু বুঝতে সহজ হবে। এটি নেফ্রনের অগ্রভাগে অবস্থিত বোম্যান্স ক্যাপসুল ও গ্লোমেরুলাসের সমন্বয়ে এই রেনাল কর্পাসল বা মালপিজিয়ান অঙ্গ গঠিত। কি বললো জিনিসটা? বলছে যে নেফ্রনের অগ্রভাগ, এই পুরাটা হচ্ছে নেফ্রন, এই পুরাটা হচ্ছে নেফ্রন। এবার এই যে নেফ্রনের শুরু কোথায় হয়েছে? এখানে হয়েছে না নেফ্রনের অগ্রভাগ? তাহলে আমরা ওকে বলতে পারি এই যে এইখান থেকে শুরু হয়েছে না নেফ্রনটা, এটা হচ্ছে নেফ্রনের অগ্রভাগ। এই যে ছাকনির মতো অংশটা, এই ছাকনির মতো অংশটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস, কেমন। ছাকনির মতো অংশটা হচ্ছে গ্লোমেরুলাস। আর এই যে পেয়ালার মতো অংশ, যেটা ছাকনিটাকে এইভাবে ধরে রাখছে, পেয়ালার মতো অংশটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুল, কেমন। এবার দেখো তো, এবার দেখো তো লেখাটা বুঝতে পারো নাকি? বোম্যান্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস দুইটা একসাথে যে গোলাকার অংশটা, এটাই হচ্ছে আমাদের রেনাল কর্পাসল বা মালপিজিয়ান অঙ্গ। এটি রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে মূত্র তৈরি প্রক্রিয়া শুরু করে। এবার বুঝতে পারছো? সহজ কিন্তু। তাহলে মালপিজিয়ান অঙ্গ আমরা বুঝতে পারলাম। পেলভিস কাকে বলে? বৃক্ক থেকে উৎপন্ন ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে রেনাল পেলভিস বলে। বুঝি নেই ম্যাডাম? চিত্র এঁকে দেখান। এই যে দেখো কিডনি, কিডনি থেকে এরকম একটা নালি বের হয়, এটারে বলে হচ্ছে ইউরেটার। আবার একটা কিডনি, এখান থেকে আরেকটা নালি বের হয়, এটা আরেকটা ইউরেটার। এখানে এসে মূত্রথলিতে জমা হয়, মূত্রথলিতে এসে মিলিত হয়। মূত্রথলির নিচে কি থাকে? মূত্রনালী থাকে। এই যে পুরাটা হচ্ছে আমাদের রেচনতন্ত্র। এখান থেকে যে ইউরেটারটা বের হইলো, এই ইউরেটারের এখানে এরকম ফানেল আকৃতির একটা অংশ আছে, এটাই হচ্ছে পেলভিস। বুঝতে পারছো? এই অংশটা হচ্ছে পেলভিস, যেটা এখানে জিজ্ঞেস করছে। তাহলে
কিডনি থেকে উৎপন্ন ইউরেটারের ফানেল আকৃতি প্রশস্ত অংশটাকে রেনাল পেলভিস বলে। ঠিক আছে, মানবদেহের উভয় কিডনি বা বৃক্কের প্রধান কাজ হলো মূত্র তৈরি করা। হ্যাঁ, কিডনির কাজ মূত্র তৈরি করা। নেফ্রনে উৎপন্ন পরিশ্রুত তরল বা আলট্রাফিল্ট্রেট প্যাপিলা হয়ে রেনাল পেলভিসে উন্মুক্ত হয়। কি বলছে? নেফ্রনে উৎপন্ন পরিশ্রুত তরল। নেফ্রন কোনটা? একটু আগে যেটা নোটে চিত্র আগে দেখাইলাম, কিডনির একক। ওই নেফ্রনে পরিশ্রুত যে তরলটা, বর্জ্য পদার্থ আলাদা হয়ে গেলে যে পরিষ্কার যে তরলটা পাবো, ওইটাই হচ্ছে আলট্রাফিল্ট্রেট। এই আলট্রাফিল্ট্রেটটা প্যাপিলা হয়ে রেনাল পেলভিসে উন্মুক্ত হয়। পেলভিস হলো ইউরেটারের প্রশস্ত অংশ যার মাধ্যমে মূত্র বৃক্কের হাইলাম থেকে ইউরেটারে প্রবেশ করে। হাইলাম কোন জায়গাটা? এই যে দেখো কিডনিটা আমি আঁকলাম, এই কিডনিতে এইখান থেকে এইখান পর্যন্ত এই অংশটাকে বলে হচ্ছে হাইলাম। কেমন? এই হাইলাম থেকে এরকম করে বের হইল না ইউরেটারটা? এই যে দেখো হাইলাম থেকে এরকম করে ইউরেটারটা বের হইল, তাহলে বৃক্কের হাইলাম থেকে ইউরেটারে প্রবেশ করে। এই যে হাইলামটা এখান থেকে এরকম ফানেল আকৃতির একটা অংশ, ওইটাই হচ্ছে পেলভিস, যেটা দিয়ে মূত্র ইউরেটার দিয়ে কোথায় আসবে? এই যে ইউরেটার দিয়ে মূত্রথলিতে প্রবেশ করবে। এই কথাটাই এখানে বলছে। তাহলে বুঝতে পারছি পেলভিস কোন জায়গাটা। চিত্র দিয়ে বুঝাচ্ছি যাতে হচ্ছে তোমার পরীক্ষার হলে হচ্ছে মনে পড়ে কোন জায়গাটাকে কি বলছি আমি। রেচন পদার্থ বলতে কি বুঝো? যেটা আমাদের মূত্রের মাধ্যমে বের হবে ওইটাই হচ্ছে রেচন পদার্থ। তাহলে মূত্রের মাধ্যমে বের হয় কি? মেইনলি বের হয় হচ্ছে তোমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া। এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো হচ্ছে মূত্রে থাকে। মাঝে মাঝে হচ্ছে তোমার খনিজ লবণও থাকে, আর পানি থাকে। 95% হচ্ছে পানি থাকে। তাহলে চলো এবার আমরা পড়ি রেচন পদার্থ বলতে কি বোঝায়। রেচন পদার্থ বলতে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে বোঝায়। এগুলো বর্জ্য পদার্থ, এই জন্যই তো দেহ থেকে বের করে দেওয়া লাগবে। প্রয়োজনীয় পদার্থ হলে আমরা বের করতাম না। মানব দেহের রেচন পদার্থ মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে আসে। স্বাভাবিক মূত্রের ভর হিসেবে প্রায় 95% হচ্ছে পানি। পানির সাথে মিশ্রিত থাকে হচ্ছে তোমার ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। ইউরিয়া থাকে হচ্ছে তোমার 2% মনে হয়, আর ইউরিক অ্যাসিড থাকে 0.05%, ক্রিয়েটিনিন থাকে হচ্ছে 0.075%। এই সব কিছু মিলে হচ্ছে, আর বিভিন্ন ধরনের লবণ, এই সব কিছু মিলে হচ্ছে আমাদের মূত্র তৈরি হয়। মূত্রের রং হালকা হলুদ হয়। কেন হলুদ হয় বলো তো? ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জকের কারণে। দেখো ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জকের জন্য এই মূত্রের রং হচ্ছে হলুদ হয়। আর যদি জন্ডিস হয় সেক্ষেত্রেও হলুদ হতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই রঞ্জকটার কারণে হচ্ছে মূত্রের রং হালকা খড় বর্ণ বা হলুদ হয়ে থাকে। তাহলে মূত্রের মাধ্যমে যা যা বের হয়ে যাচ্ছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এই সব কিছুকে আমরা কি বলবো? রেচন পদার্থ বলবো। এগুলো হচ্ছে বর্জ্য পদার্থ, এগুলো আমরা বের করে দিব। বৃক্কে পাথর বলতে কি বোঝায়? বৃক্কে পাথর বলতে আমরা কিডনির ভিতরে হওয়া ছোট্ট কোনো কণা তৈরি হইলে ওইটার হচ্ছে আমরা বৃক্কে পাথর বলবো। এখন রোগটার নাম হচ্ছে বৃক্কে পাথর। আসলে বৃক্কে হয় না, হয় মূত্রথলিতে। এই যে কিডনি থেকে ইউরেটার বের হবে, ইউরেটার কোথায় যাবে? মূত্রথলিতে যাবে। ওই থলি, তারপর নিচে হচ্ছে তোমার ইউরেথ্রা। তাহলে এই যে থলির ভিতরে হচ্ছে তোমার পাথর হবে। বৃক্কে পাথর কি জন্য হয়? যদি তুমি কম পানি পান করো, কম পানি খাইলে হচ্ছে বৃক্কে পাথর হয়, আর বেশি পানি পান করলে বৃক্ক বিকল হয়ে যায়। দুইটাই সমস্যা, কোনো কিছু অতিরিক্ত করা যাবে না, কোনো কিছু কমও করা যাবে না। তাহলে কম পানি খাইলে কি হবে? বৃক্কে পাথর হয়ে যাবে। এখন কি বলছে, মানুষের কিডনিতে ছোট আকারের পাথর জাতীয় পদার্থের সৃষ্টি হচ্ছে বৃক্কে পাথর। কিডনিতে পাথর সবারই হতে পারে, তবে দেখা গেছে মেয়েদের থেকে ছেলেদের বৃক্কে পাথর হওয়ার আশঙ্কা বেশি থাকে। অতিরিক্ত শারীরিক ওজন, কিডনির সংক্রমণ, পানি কম পান করা, এই বিভিন্ন কারণে হচ্ছে তোমার বৃক্কে পাথর হইতে পারে। আবার তুমি যদি পানি বেশি খাও, ও বিনা কারণে তুমি স্যালাইন খাচ্ছ, তুমি আজকে কোনো পরিশ্রম করলা না, তোমার কোনো ঘাম ঝরলো না, তবুও তুমি কি করলা? স্যালাইন বানায় খাওয়া শুরু করে দিলা। ওই যে তোমার স্যালাইনের সাথে কিন্তু খনিজ লবণ তুমি গ্রহণ করতেছো। খনিজ লবণ আর পানির ব্যালেন্স বজায় রাখা কিন্তু এই কিডনির কাজ। তখন তুমি বিনা কারণে খনিজ লবণ গ্রহণ করলে এটা হচ্ছে তোমার পানি সাম্যতার ক্ষেত্রে মানে এলোমেলো দেখা যায়, যার জন্য কিডনি কিন্তু শরীরে পানি ধরে রাখা শুরু করবে। এবং আমরা কি দেখি, ওই যে হাত পায়ে পানি জমতে দেখি, কিডনি সমস্যা হইলে হাতে পায়ে পানি জমে। এছাড়াও তুমি হচ্ছে মনে করো লবণ বেশি খাইলা, ওই খাবারের সাথে লবণ বেশি খাইলা,
এরকম বলতে শুনো না যে লবণ বেশি খাইতে নাই, লবণ খাইলে হচ্ছে রক্ত পানি হয়ে যায়। রক্ত আসলে পানি হয় না, কনসেপ্টটা হচ্ছে খনিজ লবণ যে তোমার দেহে বেড়ে গেল, এখন কিডনি কি করবে, ব্যালেন্স রাখার চেষ্টা করবে, পানিও বাড়ায় ফেলাবে। পানি যদ্দূর খনিজ লবণও অতটুকু। তাহলে খনিজ লবণ যদি বাড়ে সে কি করবে, পানিও বাড়ানোর চেষ্টা করবে। এই জন্য শরীরে হচ্ছে সে পানি ধরে রাখে, মূত্রের মাধ্যমে পানিগুলো বের না করে দিয়ে ওগুলো ধরে রাখে। এজন্য কিডনি রোগীদের যদি বাসায় কারো কিডনির সমস্যা থাকে, দেখবে হচ্ছে হাত পায়ে পানি জমে, পায়ের উপরে পানি জমে একদম ফুলে যায়, ওটা চাপ দিলে ডেবে থাকে, কিছুক্ষণ পরে পানি এসে আবার ভরে যায়। এরকম এই সমস্যাটা, হাত পায়ে পানি জমা বা ফুলে যাওয়া, এটা হচ্ছে কিডনি সমস্যার একদম মেইন যেই মানে সিমটম, এটা আমরা দেখতে পাই। তাহলে বৃক্কে পাথর হইলে, পাথর বলতে আমরা কি বুঝলাম, এই যে এরকম ছোট আকৃতির পাথর হওয়া বুঝাই। এখন এইখানে ভিতর মনে করো পাথর হইলো, এটা তো তোমার মানে কোনো অসুবিধা হবে না। কিন্তু পাথরটা যখন মূত্র নালীতে চলে আসবে, এই যে দেখো মূত্রথলি এখানে আছে, সমস্যা নেই, কিন্তু পাথরটা যখন গড়ায় গড়ায় মূত্র নালীতে চলে আসবে, তখন হচ্ছে তোমার অসুবিধাটা দেখা দিবে। কি হবে, ওই যে তোমার মূত্র বের হইতে পারবে না, এখানে হচ্ছে প্রস্রাবের সময় জ্বালা পোড়া হবে, অনেক সময় প্রস্রাবের সাথে রক্তও যেতে পারে। তাহলে এরকম লক্ষণগুলো হচ্ছে আমরা বৃক্কে পাথরের ক্ষেত্রে দেখতে পাবো। তুমি ওই কথাগুলো চাইলে এখানে ইনক্লুড করতে পারো, আরো অনেক কথা বলা যায়। আমি তো হচ্ছে তোমাকে আরো বেশি বেশি করে কথাবার্তা বললাম ডায়ালাইসিস, সেক্ষেত্রে এত এত চিত্র বা যে এক্সট্রা কথাগুলো, এগুলো তো সবকিছু তোমার লেখা লাগবে না, আমি তোমার বুঝার জন্য বলছি। আশা করি বুঝতে পারছো, যতটুকু মনে থাকবে অতটুকুই হচ্ছে উত্তর লিখবা। 2 নাম্বারের জন্য তার আমরা এত কিছু লিখবো না, তাই না? তাহলে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।